Hello everyone, welcome to TWS Academy. General Awareness and GK Set 15 নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজ একটা ক্লাস হবে 15 নং ক্লাস। এর আগে 14টি ক্লাস করে রেখেছি। যদি না দেখে থাকো ক্লাসগুলি অবশ্যই তোমরা প্লেলিস্টে ক্লিক করে দেখতে পারো। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে। তার সঙ্গে আমাদের সমস্ত ফ্রি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে ফলো করতে থাকো। সেখানে সানডে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন প্রতি সপ্তাহে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, রিজনিং ক্লাস, মিক্স জিকে আমার দুটো ক্লাস থাকছে, একটা সকাল হচ্ছে 8টাতে মিক্স জিকে ক্লাস এই ক্লাসটি, এবং আরেকটি হচ্ছে 8:30 জিকে জিএস জিকে ঝুড়ি ক্লাস। তো সেখানেও সকলে যুক্ত হয়ে যাবে। ডালটন স্যার, ফিরোজ স্যার, মিজান স্যার সকলে তাদের অধ্যায় বা তাদের টপিক নিয়ে ক্লাস করাচ্ছেন। তো অবশ্যই তোমরা চ্যানেল দুটিকে ফলো করতে থাকো সমস্ত লাইভ ফ্রি ক্লাস দেখতে। আর সমস্ত ক্লাসের নোটিফিকেশন যদি না পেয়ে থাকো, কোনো ইস্যু হয়ে থাকে, এবং সমস্ত লাইভ আপডেট পেতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর ইনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছেন বিশ্বকবি, কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম ভারতীয় নোবেল প্রাপক ছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সাহিত্য ক্ষেত্রে ইনি কোথায় পেয়েছিলেন? সাহিত্যে ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এগুলো তো আমাদের সকলেরই জানা, সাহিত্য ক্ষেত্রে প্রথমে পান, এগুলো আমরা সকলে জানি। এবারে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কবে পেয়েছিলেন, এটা থেকে প্রশ্ন আসে। অ্যান্সার হবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বা সভাপতি হয়েছিলেন? মহাত্মা গান্ধী ইনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। প্রশ্ন একটা থাকে, তিনি করেছিলেন কি করেননি? অ্যান্সার হবে তিনি করেছিলেন। কবে করেছিলেন তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব? অ্যান্সার হবে কংগ্রেসের 39তম যে অধিবেশন, সেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। সেটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1924-এ। এইটা অনুষ্ঠিত হয় 39তম যে কংগ্রেসের বার্ষিক অধিবেশন। এবারে এটা কোথায় হয়েছিল? অ্যান্সার হবে বেলগাঁও। বেলগাঁওতে এই অধিবেশনটি হয় এবং এটা বেলগাঁও অধিবেশন নামে পরিচিত। বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী তিনি জাতীয় কংগ্রেসে একবার মাত্র সভাপতিত্ব করেছিলেন, সেটা হয় বেলগাঁও অধিবেশন। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে গড়ে উঠেছে সিমেন্ট শিল্প, লৌহ ইস্পাত শিল্প, লোকোমোটিভ কারখানা, পাট শিল্প। চিত্তরঞ্জনে কি গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, কলকাতার কাছেই চিত্তরঞ্জন, এখানে গড়ে উঠেছে কি? লোকোমোটিভ কারখানা। এখানে ইলেকট্রিক্যাল বিভিন্ন তোমার রেল ইঞ্জিন, তার সঙ্গে বিভিন্ন কিন্তু লোকোমোটিভ যে কারখানা, এটা কিন্তু চিত্তরঞ্জনে গড়ে উঠেছে। ঝুমুর গান কোন জেলায় অবস্থিত বা কোন জেলার লোক উৎসব? ঝুমুর গান কোন জেলার একটা লোক উৎসব বা একটা লোকগান? দ্রুত অ্যান্সার করো। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থানে বিভিন্ন কিন্তু আমরা এরকম লোক সঙ্গীত, বিভিন্ন লোকগান উৎসব আমরা দেখতে পাই। যেমন আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের বিভিন্ন যদি লোক সঙ্গীতগুলির কথা বলা হয়, বাউল, তারপরে মালদা বা ওই অঞ্চলে তোমার হচ্ছে গম্ভীরা, দেন হচ্ছে আগমনী গান, আর কি কি আছে জানো? পটুয়া সঙ্গীত, পালা গান, আর যেটা না লিখলেই নয় সেটা হচ্ছে ভাটিয়ালি। মাঝিদের গান বলা হয় ভাটিয়ালি। ঠিক আছে, তো বিভিন্ন এই সমস্ত সংগুলো গাওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকগান এগুলি। তো এই সংগুলির মধ্যে ঝুমুর গান একটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। তো এটা কোথায়কার লোক উৎসব বা গান? অ্যান্সার হবে এটা পুরুলিয়া অঞ্চলের কিন্তু লোকগান এই ঝুমুর গানটা। মোট জনসংখ্যার নিরিখে ভারতের বৃহত্তম স্থান হলো, ভারতের জনসংখ্যার নিরিখে বৃহত্তম স্থান চতুর্থ দিক থেকে কোনটি? পশ্চিমবঙ্গের স্থান কোন দিকে?
সেটা হচ্ছে চতুর্থ, বলেই ফেললাম। তো চতুর্থ হচ্ছে পশ্চিমবঙ্গের, যদি জনসংখ্যার নিরিখে দেখা যায় ভারতের মধ্যে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। এর আগে হচ্ছে প্রথম কোন রাজ্য, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই দুটো কয়েকটি জেনে রাখবো। প্রথম কোন রাজ্য আসে তোমার হচ্ছে জনসংখ্যার নিরিখে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় কোন রাজ্য, সেটা হচ্ছে মহারাষ্ট্র। এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায় খুবই, যে জনসংখ্যার নিরিখে দ্বিতীয় বৃহত্তম রাজ্য কোনটি, সেটা হচ্ছে মহারাষ্ট্র। আর তৃতীয় হচ্ছে বিহার। এটা 2011 সালের অনুযায়ী কিন্তু, ঠিক আছে। এবারে চতুর্থ অঞ্চলে আসে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে কম কোথায়, সবচেয়ে কম জনসংখ্যা সেটা হচ্ছে সিকিমে। কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিকদের নিয়োগ ভারতবর্ষের আইনে নিষিদ্ধ? এটা মনে হয় করানো কোশ্চেন, কয়েকদিন আগের ক্লাসে হয়তো করিয়েছি এই প্রশ্নটা, জানি না। তো এটা বলো একটু, কত বছরের কম বয়সী শিশুদেরকে কারখানা বা যে ঝুঁকিপূর্ণ কাজ হয়ে থাকে সেখানে তাদেরকে নিয়োগ করা আইনত নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানের একটা ধারা আছে, আমরা জানি, যে ধারাটার নাম হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। অধিকার একটা হচ্ছে 23 নং ধারা, আর একটা হচ্ছে 24 নং ধারা। এই দুটো ধারা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে আসে এবং এটা শোষণের বিরুদ্ধে অধিকার। মৌলিক অধিকারকে আবার 6টি ভাগে ভাগ করা হয়, তোমরা জানো নিশ্চয়ই। সেই 6টির মধ্যে একটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 23-24 ধারা। সেই 23 নং ধারায় মানুষের বেকার খাটানো, মানুষ ক্রয় বিক্রয়, মানুষের যে দাস প্রথা প্রভৃতি বিলুপ্ত করা হয়েছে। এবং চতুর্থ এই 24 নং যেটা ধারা 24 আর্টিকেল, সেখানে বলা হচ্ছে কি, সেখানে বলা হচ্ছে 14 বছরের কম বয়সী শিশুদেরকে খনি বা বিপজ্জনক কাজে বা কারখানার কাজে নিয়োগ করা কিন্তু ভারতবর্ষে আইনত অপরাধ, আইনতভাবে নিষিদ্ধ। সেটা ধারা 24। ডিএনএ পর্যায়ক্রম আবিষ্কার করেন। ডিএনএর পর্যায়ক্রম কে আবিষ্কার করেছিলেন? HG হরগোবিন্দ খুরানা, ওয়াটসন ক্রিক, ফ্রেডারিক সেঙ্গার হবে এটা, এবং সাউদার্ন ক্রোক। এদের মধ্যে কে ডিএনএর পর্যায়ক্রম আবিষ্কার করেছেন? দেখা মাত্রই উত্তর করে দিতে হবে, সেটা হচ্ছে কে? অ্যান্সার হবে ওয়াটসন ও ক্রিক, তারা দুজনে আবিষ্কার করেন। নিচের কোনটি সংবিধান বিধিবদ্ধ সংস্থা নয়? দেখো, আবারও একটা কিন্তু সংবিধান থেকে প্রশ্ন, সংবিধান থেকে বিভিন্ন প্রশ্ন আসে। সংবিধান বিধিবদ্ধ সংস্থা নয় কোনটি, বা সংবিধানে কোন সংস্থাটির উল্লেখ নেই? অ্যাডভোকেট জেনারেল, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এবং আরেকটা হচ্ছে রাজ্য স্টাইলিশ কমিশন। আচ্ছা, এখানে ঠিক আছে, এটা স্টাইলিশ কমিশনটা কোথা থেকে আসলো বুঝলাম না। এটা অ্যাডভোকেট জেনারেল লেখার কথা ছিল, আমি অ্যাডভোকেট জেনারেল টাইপ করেছিলাম, কিন্তু এটা স্টাইলিশ কমিশন। এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, এটা বাদ দিয়ে উত্তর করো। স্টাইলিশ কমিশন বলে কোনো কমিশনই হয় না, ঠিক আছে। তো এটা অ্যাডভোকেট জেনারেল লেখা ছিল, এটা অ্যাডভোকেট ওকে হচ্ছে অ্যাডভোকেট জেনারেল উপরে লেখা আছে। এটা কি যেন একটা ছিল, এসপিএসসি রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। তো এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সার হবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা কিন্তু সংবিধান বিধিবদ্ধ নয়, রাষ্ট্র স্টাইলিশ কমিশনটাও ছিল না, তো এটা ভুল করে টাইপ মিস্টেক হয়েছে ওখানে। তো এখানে আমরা যদি দেখি, এসপিএসসি থেকেই শুরু করা যাক। এসপিএসসি ইউপিএসসি প্রভৃতি সম্পর্কে 315 নং ধারায় সেখানে কিন্তু তাদের গঠনের কথা বলা হয়েছে। তো এটা একটা সাংবিধানিক সংস্থা। তারপরে যদি দেখি আমরা অ্যাডভোকেট জেনারেল, যেটা হচ্ছে তোমার সংবিধানে 165 নং ধারা আছে। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস, তাদের সম্পর্কেও কিন্তু ভারতীয় সংবিধানে উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে? সেটা হচ্ছে ধারা 338-এ আছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, 338-এ এ ধারায় আছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস সম্পর্কে। এবারে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা হচ্ছে কি, এটা তোমাদের বলেছিলাম গত কয়েকদিন আগের ক্লাসে, জাতীয় উন্নয়ন পর্ষদ, যারা কিন্তু সেই বলেছিলাম যে পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্ত কারা পর্যায়, মানে চূড়ান্ত যে অনুমোদন কারা দিয়ে থাকে, সেটা হচ্ছে এই ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা প্রথম গঠন হয়েছিল, প্রথম
গঠন হয় কবে, এটা থেকে একটা প্রশ্ন আসে যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে প্রথম গঠন হয়েছিল? 1952-তে প্রথম এটা গঠন হয়, এটা মনে রাখলেই হবে। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো, পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে ভারত কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 2.4%, 2.4%। তিস্তার পূর্ব দিকের অংশ কি নামে পরিচিত? তিস্তা নদী, যেটা হচ্ছে উত্তরবঙ্গের প্রধান অন্যতম নদী, জেমু হিমাবহ থেকে উৎপত্তি লাভ করেছে সিকিমের, এবং পরবর্তীতে এটা বাংলাদেশে তোমার হচ্ছে যমুনার সঙ্গে মিলিত হয়েছে। তো এই তিস্তা নদীর আমরা যদি দেখি, এটা তোমার উত্তরবঙ্গকে দুইটি ভাগে ভাগ করছে, একটা পূর্ব একটা পশ্চিম, দুইটি ভাগে ভাগ করছে। পূর্ব ঢালের নাম হচ্ছে কি? পূর্ব ঢালের নাম হচ্ছে ডুয়ার্স, বা এটাকে বলা হবে দরজা। ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা। ডুয়ার্সকে বলা হয় উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার বা ভুটানের প্রবেশদ্বার নামেও কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, সরি। আর ডুয়ার্সকে বলা হয় ভুটানের প্রবেশদ্বার। তো এটার কথার অর্থ হচ্ছে, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা। আর তরাই হচ্ছে তিস্তার এটা পশ্চিমের অংশ, ঠিক আছে, পশ্চিম দিকে এটা অবস্থিত। এবং এই তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি অঞ্চল। ওকে, নেক্সট দেখো, যেটা হোমওয়ার্ক আজকে দেওয়া থাকবে তোমাদের, গুপ্ত বংশের শেষ শাসক কে ছিলেন? সকলে এটা আজকের হোমওয়ার্ক, সকলে কমেন্টে জানিয়ে যাবে উত্তর। গুপ্ত রাজবংশের শেষ শাসক কে ছিলেন? ভারতীয় সংবিধানের কোন পার্টি এসটি অ্যান্ড এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদর্শিত অঞ্চলগুলি সম্পর্কিত আলোচনা করা হয়েছে? তফসিলিভুক্ত জাতি এবং উপজাতি আদর্শিত অঞ্চলগুলি সম্পর্কে কোথায় বলা হয়েছে? পার্ট 5, পার্ট 6, পার্ট 8 এবং পার্ট 10। পার্ট 5-এ কি আছে? পার্ট 5 হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, যার মধ্যে তোমার বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট, সংসদ, আমাদের যে পার্লামেন্টারি ব্যাপার, তারপরে অ্যাটর্নি জেনারেল বলো, মন্ত্রী পরিষদ, দেন হচ্ছে তোমার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সমস্ত কিছু কিন্তু আছে পার্ট 5-এর মধ্যে। আর পার্ট 6-এর মধ্যে হচ্ছে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, অ্যাডভোকেট জেনারেল, হাইকোর্ট প্রভৃতি হচ্ছে পার্ট 6-এর মধ্যে। এগুলো হচ্ছে রাজ্য শাসন ব্যবস্থা, ঠিক আছে। পার্ট 8-এর মধ্যে কি আছে? পার্ট 8-এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চল। এটা থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, কেন্দ্র শাসিত অঞ্চলগুলির বিধান কোথায় আছে, বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলির শাসন সংক্রান্ত বিষয় কোথায় আছে? কেন্দ্রশাসিত অঞ্চলের শাসন ব্যবস্থা পার্ট 8-এর মধ্যে। আর এসটি এসসি আদর্শিত অঞ্চলগুলি সম্পর্কে আলোচিত হয়েছে সেটা পার্ট 10-এর মধ্যে। ওকে, পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? পুরীর জগন্নাথ মন্দির, পুরীটা কোথায়? এটা ওড়িশাতে অবস্থিত, ওড়িশা। তো ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম একটা বিখ্যাত এবং কিন্তু ফেমাস একটা মন্দির। তো এই পুরীর জগন্নাথ মন্দিরটা কে নির্মাণ করেছিলেন? তৃতীয় কুমারগুপ্ত, রাজা অনন্ত বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় বিক্রমাদিত্য। অ্যান্সারটা কি হবে? এই পুরীর জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন গঙ্গ বংশ। গঙ্গ বংশ, এই বংশটা তোমার খ্রিস্টাব্দ তোমার হচ্ছে 1900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে এরা কিন্তু গঙ্গ বংশ ওখানে শাসন কার্য তারা শুরু করেছিল। এই গঙ্গ বংশটা কোথায় শাসন কার্য শুরু করেছিল? কলিঙ্গ অঞ্চলে। উড়িষ্যার বর্তমান নাম, উড়িষ্যার কিন্তু পূর্বে যে উড়িষ্যা বা আশেপাশে যে অঞ্চল ছিল সেটাকে কলিঙ্গ বলে বর্ণনা করা হতো। সেই কলিঙ্গ অঞ্চলে কিন্তু তারা, সেই কলিঙ্গ অঞ্চলকে কেন্দ্র করে তারা শাসন করত। এই বংশের প্রথম যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা বা উল্লেখযোগ্য শাসক ছিল তিনি হচ্ছেন রাজা অনন্ত বর্মন। ইনি হচ্ছেন গঙ্গ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি কি করেন? তিনি পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। আরো একটা জিনিস এখানে ইন্টারেস্টিং তথ্য জেনে রাখো, একজন ব্যক্তির নাম, সেটা হচ্ছে পুরীর নরসিংহ
নরসিংহদেব, পুরীর এই তোমার হচ্ছে পুরী বলছি, গঙ্গবংশের নরসিংহদেব যিনি কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। কোণার্ক সূর্য মন্দির নির্মাণ করেন তিনি। ওকে, পরের প্রশ্নটায় আসা যাক, যেটা হচ্ছে তোমার প্রতি বছর জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয় কবে? প্রতি বছর জাতীয় ডেঙ্গু দিবস, জাতীয় ডেঙ্গু দিবসটা কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 16ই মে, এই দিনে জাতীয় ডেঙ্গু দিবসটা পালন করা হয়। পরের প্রশ্ন হচ্ছে 14 নং প্রশ্ন, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? এবং খুবই সহজ প্রশ্ন, করো সকলে, কোথায় সর্বাধিক পরিমাণে বৃষ্টিপাত হয়? আমরা যদি দেখি আমাদের ভারত একটা ক্লাইমেট দিক থেকে একটা ডাইভার্স দেশ। ভারতের মধ্যে তোমার এক একটা অঞ্চলে এক এক রকম ক্লাইমেট আমরা দেখতে পাই। একদিকে তোমার হচ্ছে ভীষণ বৃষ্টিপাত, একদিকে খুবই কম বৃষ্টিপাত, যেমন যদি দেখা যায় রাজস্থান অঞ্চল, সেখানে প্রচুর কম বৃষ্টিপাত হয়। তারপরে একদমই যদি আমরা উপরের দিকে চলে যাই, লাদাখ বা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ওইদিকে কিন্তু বরফপাত হয়ে থাকে। আবার একদম যদি আমরা দক্ষিণের দিকে চলে যাই, তো সেখানে কি, সেখানে একদমই উপকূলীয় অঞ্চল সেটা। তারপরে যদি আমরা মিডিলের দিকে আসি, জঙ্গল বিশেষ করে বেশি দেখা যায় সেই অঞ্চলে, মালভূমি অঞ্চল দেখা যায়। তো আমাদের ভারত একটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন একটা কিন্তু বলা যেতে পারে উপমহাদেশ, এই কারণে বলা হয় ভারতকে একটা মহাদেশে যেসব জিনিসগুলো থাকা প্রয়োজন সেসব কিন্তু ভারতে একাই ভারতের মধ্যে আছে। পাহাড় থেকে শুরু করে মরুভূমি থেকে শুরু করে সমস্ত কিছুই প্রায় ভারতে আছে। তো ভারতকে এই কারণে কিন্তু উপমহাদেশ বলে, ভারতীয় উপমহাদেশ মানে ডাকা হয়তো আগে। তো এই নিম্নলিখিত স্থানগুলির মধ্যে সবচেয়ে কোথায় বৃষ্টিপাত বেশি হয়? সেটা হচ্ছে মৌসিনরামে কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হয়। মৌসিনরাম কোথায়, বা মৌসিনরাম বা এটাকে চেরাপুঞ্জিও কোথায় কোথায় পাবে, সেখানেও কিন্তু সঠিক উত্তর হবে, এটার অপরভাবে চেরাপুঞ্জিও বলা হয়। তো মৌসিনরাম এটা মেঘালয়ে অবস্থিত, এবং মেঘালয় রাজ্যটা হচ্ছে ভারতের কি, এটা আর্দ্রতম রাজ্য, আর্দ্রতম রাজ্য, কারণ এখানে সর্বাধিক বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? ভারতের সবচেয়ে কম কোথায় বৃষ্টিপাত হয়ে থাকে? সেটা হচ্ছে এই জয়সলমীর, সেখানে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে শুষ্কতম অঞ্চল। এবং শুষ্কতম রাজ্য কোনটি? সেটাও কিন্তু হচ্ছে তোমার রাজস্থান। ওকে, আচ্ছা, ভারতের যে উষ্ণতম স্থান কোনটি? এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। উষ্ণতম স্থান ভারতের কোনটি? সেটা হচ্ছে রাজস্থানের পালোডি। পালোডি রাজস্থানের একটা স্থান, সেখানে কিন্তু সবচেয়ে উষ্ণতম স্থান ভারতের মধ্যে। দিল্লির কোন সুলতান টাঙ্কা মুদ্রা এবং জিতল মুদ্রা প্রচলন করেছিলেন? দিল্লির একজন সুলতান, তিনি টাঙ্কা অ্যান্ড জিতল নামে দুটি মুদ্রার প্রচলন করেছিলেন। টাঙ্কা বলতো কি মুদ্রা এবং জিতল কি মুদ্রা? টাঙ্কা ছিল তোমার হচ্ছে সিলভার বা রৌপ্য মুদ্রা, অ্যান্ড জিতল হচ্ছে তোমার কপার মুদ্রা। কপার অ্যান্ড সিলভারের তৈরি দুটো মুদ্রা, একটা হচ্ছে টাঙ্কা অ্যান্ড জিতল। এই মুদ্রা দুটি কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ চালু করেছিলেন। এক্স রশ্মি হলো, এক্স রশ্মি আসলে কি? খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ইলেকট্রনের স্রোত, খুব লম্বা তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় বিকিরণ, খালি চোখে দেখা যায় এমন বিকিরণ। আসলে এক্স রশ্মিটা কি? এক্স রশ্মি হচ্ছে খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ওকে, আর এক্স রশ্মি আবিষ্কার কে করেছিল? সকলে কমেন্টে এটা উত্তর জানিয়ে যাবে যে এক্স রশ্মি কে আবিষ্কার করেন। পরেরটা দেখো, মেরু প্রভা কোন স্তরে দেখা যায়? মেরু প্রভা বা অ্যারোরা, এটা হচ্ছে তোমার কোন স্তরে দেখা যায়? আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? সঠিক উত্তর হবে কোথায়? এটা আয়োনোস্ফিয়ার, বা এটার অপর একটা নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরে কিন্তু দেখা যায় এই মেরুপ্রভা। আয়োনোস্ফিয়ার, মেরুপ্রভা ছাড়া আর কি কি আমরা দেখতে পাই এই স্তরে, বলতে পারবে? আরেকটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই স্তরটা, সেটা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। ওকে, এই স্তর থেকে। আর এই স্তরটা হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম
উষ্ণতম স্তর। এই স্তরটা ট্রোপোস্ফিয়ার, যেটা হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, এখানে প্রাকৃতিক ঘটনাবলী লক্ষণীয়। অ্যান্ড এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। মেসোস্ফিয়ার হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর, এটা হচ্ছে শীতলতম। এবং এই স্তরে এসে কিন্তু উল্কাপিণ্ডগুলো, যে সমস্ত উল্কাপিণ্ডগুলো ভারতের এই পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেগুলো কিন্তু এই স্তরে মেসোস্ফিয়ারে এসে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এইভাবে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ারের পরবর্তী স্তর, বায়ুমণ্ডলের দ্বিতীয় উচ্চ স্তর, যেটা হচ্ছে তোমার ওজোন স্তর থাকে এই স্তরে, আল্ট্রাভায়োলেট রে সেটা আটকে থাকে। দেন এই স্তর খুবই কি হয়, শান্ত প্রকৃতির হয়। অ্যান্ড এখান দিয়ে কিন্তু জেট বিমানগুলো চলাচল করে। সংক্ষেপে বলে দিলাম তোমাদের। পরেরটা দেখো, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম শীর্ষক পুস্তকটির লেখক কে? ব্রিফ হিস্টোরি অফ টাইম শীর্ষক বইটি কে লিখেছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিংস, রজার পেনরোজ এবং বিল গেটস। সঠিক উত্তরটা কি হবে? বিজ্ঞানী কে লিখেছেন? বিজ্ঞানী স্টিফেন হকিংস, তিনি কিন্তু লিখেছেন এই এ ব্রিফ হিস্টোরি অফ টাইমস নামক শীর্ষক পুস্তকটি। আধুনিক পারমাণবিক তত্ত্বের জনক হলেন, আধুনিক পারমাণবিক তত্ত্বের জনক কাকে বলা হয়? আধুনিক পারমাণবিক তত্ত্বের জনক হলেন কে? সেটা হচ্ছে জন ডাল্টন। জন ডাল্টন 1808 খ্রিস্টাব্দে তার পরমাণু তত্ত্ব প্রকাশ করেন এবং তিনি কিন্তু এই পরমাণু তত্ত্বের কাজের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। ওকে, নেক্সট দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের গড় লিঙ্গানুপাত প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা? পশ্চিমবঙ্গের গড় লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা? দ্রুত অ্যান্সার করো। এটা কিন্তু একটু কনফিউশন অপশন দেখে আমি বলছি, কারণ কেন বলছি দেখো, এটা এক এক জায়গায় এক এক রকম আছে। কোথাও আছে 947 জন আছে, কোথাও আছে 950 জন, ঠিক আছে। তো এটা তোমার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এইভাবে পরীক্ষায় যেভাবে দেওয়া ছিল সেইভাবেই দেওয়া আছে। এটা 950 এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। 950 জন প্রতি 1000 জন পুরুষে। যদি তোমাদের পরীক্ষায় দুটোই অপশন থাকে 947 অ্যান্ড 950, তখন কিন্তু 950টা অ্যান্সার করবে তোমরা, ঠিক আছে। আমি বলে দিলাম কনফিউশন কোশ্চেন এরকম মাঝে মধ্যে এসে থাকে, মাঝে মধ্যে কিন্তু বোর্ড থেকে এরকম হয়ে থাকে, কিন্তু যদি এসে থাকে বাই চান্স, তখন কিন্তু এটা তোমরা উত্তর করবে কি? তখন কিন্তু উত্তর করবে তোমরা এইটা। ওকে, 950টা করলে আই হোপ এটা অনেকটা কাছাকাছি হবে। আচ্ছা, TWS একাডেমি অ্যাপে তোমরা যুক্ত হতে চাইলে আমাদের TWS একাডেমির নতুন একটা ব্যাচ তোমাকে আমি সাজেস্ট করবো, 2.0 ব্যাচ WPKP-র। সেখানে তোমরা যুক্ত হতে পারো। সেখানে সমস্ত অভিজ্ঞ টিচারদের কাছ থেকে তোমরা ক্লাস পাবে, PDF নোটস পাবে প্রতিটি ক্লাসের। অভিজ্ঞ শিক্ষকরা প্রতিদিন সেখানে তোমাদের ক্লাস করাচ্ছে, একদম চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে প্রতিটা ক্লাস, এবং ধীরে ধীরে সকলকে কিন্তু বোঝানো হবে। অনেকটা টাইম নিয়ে তোমাদেরকে ক্লাস করানো হয়ে থাকে। তো অবশ্যই তোমরা TWS একাডেমি অ্যাপটি চেক আউট করো, সেখানে যুক্ত হয়ে যাও, সেখান থেকে ক্লাস করতে থাকো TWS একাডেমি থেকে। আশা করবো তোমরা ভবিষ্যতে কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবে। ওকে, পরের প্রশ্নে আসবো। প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় কত সালে? এশিয়ান গেমস, এশিয়ান কান্ট্রিজগুলোকে নিয়ে কিন্তু খেলা হয়ে থাকে প্রধানত এশিয়ান গেমস। প্রথম যে এশিয়ান গেমস সেটা খেলা হয় কবে? প্রথম খেলা হয় দিল্লিতে খেলা হয় এটা, তাই না? দিল্লি ছিল আয়োজক বা ভারত ছিল আয়োজক প্রথম এশিয়ান গেমসের। তো প্রথম এশিয়ান গেমসটা কবে আয়োজিত হয়েছিল? 1951 সালে দিল্লিতে এটা আয়োজিত হয়েছিল। নিম্নের কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদীটি? ফটাফট অ্যান্সার করো সকলে। বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? চম্বল নদী, কোশি, মহানদী, নর্মদা, কাকে বলা হয়? সেটা হচ্ছে কোশি নদী। কোশি কি? কোশি হচ্ছে একটা গঙ্গার উপনদী। গঙ্গার উপনদী কোশিকে বলা হয়ে থাকে বিহারের দুঃখ। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে বলো তো? পশ্চিমবঙ্গের দুঃখ দামোদরকে বলা হয়। তো দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ। সুলতান ই আজম উপাধি কে ধারণ করেছিলেন? সুলতান ই আজম, এই উপাধিটি কে ধারণ করেছিলেন বা এই উপাধিটি কে ভূষিত হয়েছিলেন? সুলতান ই আজম এই উপাধিটি ইসলাম জগতের
যিনি খলিফা হয়ে থাকেন তিনি এই উপাধিটি প্রদান করেছিলেন কাকে? অ্যান্সার হবে ইলতুৎমিশ। শামসুদ্দিন ইলতুৎমিশকে সুলতানি আজম বা খলিফার সেনাপতি বলেও তিনি কিন্তু উল্লেখ করেছিলেন নিজেকে। সুলতানি উপাধিটা তিনি পেয়েছিলেন খলিফার কাছ থেকে 1229 সালে। তিনি 1211 থেকে 1236 সাল পর্যন্ত দিল্লি সুলতান ছিলেন জানো। এবং তাকে কি বলা হয়? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এই ইলতুৎমিশকে, এবং দাস বংশের তিনি শ্রেষ্ঠ সুলতানও ছিলেন। তো এই ইলতুৎমিশ কিন্তু 1229 সালে এসে সুলতানি আজম উপাধি পেয়েছিলেন। বক্সা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গ জেলায় জাতীয় উদ্যান কতগুলি আছে? কতগুলি জাতীয় উদ্যান আছে পশ্চিমবঙ্গে? 6টি জাতীয় উদ্যান আছে। কি কি বলতো? একটা হচ্ছে বক্সা, গরুমরা, দেন হচ্ছে জলদাপাড়া, আর কি কি আছে? আর আছে সুন্দরবন, আর আছে হচ্ছে নেওড়া ভ্যালি। লিখে দিচ্ছি কোনগুলো কোন জেলায় অবস্থিত, একটু লিখে দিচ্ছি। ওকে, নেওড়া ভ্যালি অ্যান্ড আরেকটা হচ্ছে কি জানো? সিঙ্গালীলা। ওকে, এই 6টি তোমার হচ্ছে জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত। তার মধ্যে সুন্দরবনটা কবে স্থাপিত হয়েছিল? সুন্দরবনটা 1984-তে স্থাপিত হয়, যেটা অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলাতে। ওকে, দেন জলদাপাড়াটা কোথায়? এটা কিন্তু আলিপুরদুয়ারে। গরুমরাটা কোথায়? গরুমরা হচ্ছে জলপাইগুড়িতে। অ্যান্ড বক্সা কোথায়? বক্সাটাও কিন্তু আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, নেওড়া ভ্যালিটা কোথায়? নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, যেটা কালিম্পং অবস্থিত। কালিম্পং। আর সিঙ্গালীলা হচ্ছে দার্জিলিং এ। ওকে, এখান থেকে গুরুত্বপূর্ণ কোনটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, যে কোনটি কোন জেলায় অবস্থিত? এসে থাকে প্রধানত নেওড়া ভ্যালি অ্যান্ড সিঙ্গালীলার উপর থেকে বেশি ফোকাস করা হয়। আর বক্সা জলদাপাড়াটা একটু তোমরা দেখে যাবে যে এদের মধ্যে বিশেষ করে সিঙ্গালীলা অ্যান্ড বক্সা এই জাতীয় উদ্যান দুটি কোথায় অবস্থিত, এটা থেকে প্রশ্ন আসে। তো এখানে অ্যান্সার করব আমরা অপশন বি, আলিপুরদুয়ারে এটা পড়ে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে কে? গোপাল কৃষ্ণ গোখলে। তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1905 সালে এটা প্রতিষ্ঠা হয়। ওকে, পরের প্রশ্ন হচ্ছে টলস্টয় আশ্রম কে প্রতিষ্ঠা করেন? দেখো আবারও একটা প্রতিষ্ঠা থেকে প্রশ্ন। টলস্টয় আশ্রম, আচ্ছা টলস্টয় আশ্রমটা কে বলো? টলস্টয় কে বলো তো? টলস্টয় হচ্ছে রাশিয়ার একজন বিখ্যাত লেখক। তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়ার অ্যান্ড পিস নাম নিশ্চয়ই শুনেছ। ওয়ার অ্যান্ড পিস, তাছাড়া বিখ্যাত তিনি কিন্তু বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন, বিশ্ববিখ্যাত। তিনি একজন লেখক ছিলেন, লিও টলস্টয়, রুশ লেখক। ঠিক আছে, তো লিও টলস্টয় তিনি তার নামে বা তার যিনি ফলো করতেন আমরা জানি মহাত্মা গান্ধী তিনি এই টলস্টয় আশ্রম, টলস্টয় তোমার যে ফার্ম সেটা প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে টলস্টয় আশ্রম এটা প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? জোহানেসবার্গ। জোহানেসবার্গে 1910 সালে, 1910 সাল নাগাদ তিনি ছিলেন কোথায়? তিনি ছিলেন সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরে 1910 সালে টলস্টয় আশ্রম প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। এছাড়া আরো একটা আশ্রম তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম হচ্ছে ডারবান আশ্রম। এই আশ্রমগুলো প্রতিষ্ঠার পিছনে মূল কারণ কি ছিল? এই আশ্রমগুলোতে তিনি সেখানে কিন্তু সত্যাগ্রহ আন্দোলন সেখান থেকে পরিচালনা করতেন। তিনি কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু দক্ষিণ আফ্রিকাতেও সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। তো সত্যাগ্রহ সেখান থেকে তিনি কিন্তু পরিচালনা বা সত্যাগ্রহ আন্দোলন কিভাবে করতে হয় সেসব কিন্তু শিক্ষা তিনি দিতেন সেখান থেকে।
তো অ্যান্সার হবে এটা। নেক্সট দেখো, ধুমাল নৃত্য নিম্নের কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে জড়িত? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ধুমাল নৃত্য নাচ করা হয় বা এই ধুমাল নৃত্যটা সেখানকার সাথে জড়িত? ধুমাল নৃত্য কোথায় জড়িত? এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা উল্লেখযোগ্য নৃত্য। জম্মু অ্যান্ড কাশ্মীরের আরো কয়েকটা উল্লেখযোগ্য নৃত্যের নাম শুনে রাখো। হিকাত, রউফ প্রভৃতি হচ্ছে এখানকার কিন্তু ধুমাল প্রভৃতি এখানকার উল্লেখযোগ্য নৃত্য। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? ভারতীয় সংসদের কোনটি অধিবেশন নয়? গ্রীষ্মকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন, বর্ষা নাকি বাজেট অধিবেশন? অ্যান্সার কি হবে? কোনটি ভারতীয় সংবিধানের অধিবেশন নয়? সঠিক উত্তরটা কোনটা হবে? এটা হচ্ছে গ্রীষ্মকালীন অধিবেশন, সংসদের কোনো অধিবেশন নয়। উত্তরপ্রদেশ থেকে কতজন লোকসভার সদস্য নির্বাচিত হয়? উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে মানে হচ্ছে মেম্বার অফ পার্লামেন্টারি, যেটা এমপি বলা হয়, সেই এমপি কিন্তু সবচেয়ে বেশি নির্বাচিত হয়ে থাকে উত্তরপ্রদেশ থেকে। তো উত্তরপ্রদেশ থেকে কতজন? অ্যান্সার কতজন হবে? 80 জন হচ্ছে। 80টা হচ্ছে উত্তরপ্রদেশে কিন্তু লোকসভা সিট বা লোকসভা সেখান থেকে সদস্য নির্বাচিত হয়। আচ্ছা, পশ্চিমবঙ্গে কতটা? কয়েকদিন পরে লোকসভার নির্বাচন আছে, তো পশ্চিমবঙ্গ থেকে কতজন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হবেন এমপি? অ্যান্সার হবে 42 জন। 42টা হচ্ছে পশ্চিমবঙ্গের লোকসভার সদস্য হয়। প্রাচীন ভারতের কোন মহাজনপদটি রাজধানী ছিল বর্ণা নদীর তীরে? বর্ণা নদী, যেই নদীটা একটা প্রাচীন ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য একটা নদী ছিল, বর্ণা নদীর তীরে কোন প্রাচীন ভারতের মহাজনপদের রাজধানী ছিল? আমরা যদি দেখি বিভিন্ন তোমার হচ্ছে অঞ্চলের রাজধানী, যেমন অঙ্গের রাজধানী ছিল চম্পা। চম্পা, ঠিক আছে। চম্পা কেন? কারণ এটা চম্পা নদীর তীরে অবস্থিত ছিল, ওই কারণে অঙ্গের রাজধানী হচ্ছে চম্পা। সুরসেনের যদি বলা হয় রাজধানী, সুরসেনের রাজধানী ছিল মথুরা। এবার সকলেই জানো মথুরা কোথায় অবস্থিত? মথুরা হচ্ছে গঙ্গার উপনদী যমুনার তীরে। আর অশোক, যেটা দক্ষিণ ভারতে গোদাবরী এবং তোমার হচ্ছে যে নর্মদা নদী, সেই দুটির মাঝে অবস্থিত ছিল। শুধুমাত্র কাশী যে তোমার হচ্ছে মহাজনপদ, তার রাজধানী ছিল কি? বারাণসী। এবং এই বারাণসীটা অবস্থিত ছিল কোথায়? এটা হচ্ছে বর্ণা নদীর তীরে। অ্যান্সার হবে এখানে অপশন এ, বারাণসী এটার রাজধানী ছিল। ওকে, তো এখানেই আজকের ক্লাস শেষ করব। তার আগে বলে রাখি, WBP KP ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও সকলে। সেরা চাকরির প্রস্তুতিতে সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস করানো হচ্ছে সেখানে। প্রতিটা বিষয়ভিত্তিক তোমরা সপ্তাহে বা প্রায় কিন্তু মক টেস্ট পেয়ে যাবে। তো তোমাদের পাকাপোক্তভাবে এখান থেকে কিন্তু তোমাদেরকে গড়ে দেওয়া হবে। তো প্রিলি প্লাস মেন দুটোই কভার করার জন্য TWS একাডেমি অ্যাপ সকলে এখানে যুক্ত হয়ে যাও আর নিজের চাকরির সেরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ওকে, তো দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। আর যারা বলছি যারা চলে যাচ্ছ তাদের জন্য যে হোমওয়ার্কের অ্যান্সার, এটা কিন্তু করে যাও সকলে। কমেন্ট একটু জানিয়ে যাও হোমওয়ার্কের অ্যান্সারটা কি হচ্ছে প্রতিদিন। আমি কিন্তু কমেন্ট বক্সটা খালি থাকলে কিন্তু ভালো লাগে না ক্লাস করতে। এতজন ক্লাস দেখে প্রতিদিন, কিন্তু কমেন্ট বক্সে মাত্র 20 থেকে 30 জন কমেন্ট করে। তো তোমার মতামত সেটা জানাও। সমস্ত ধরনের মতামত অ্যাকসেপ্টেবল, সমস্ত কিছু তোমরা জানাতে পারো। ওকে, তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে। টাটা।